কখনো কখনো জেতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো লড়ে যাওয়া। আর এই গল্প ঠিক তেমনই এক দলের, যারা হারের মধ্যেও খুঁজে পেয়েছিল জীবনের অর্থ, যেখানে হার, জয় আর বন্ধুত্ব সবকিছু মিশে গেছে এক আবেগময় যাত্রায়। এটা সেই ছেলে মেয়েদের গল্প যারা একসময় লুজার নামে পরিচিত ছিল, কিন্তু শেষে প্রমাণ করেছিল হারা মানেই শেষ নয়, বরং শুরু একটা নতুন জয়ের যাত্রার। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল নাম্বার 4 এর সেকশন নামের এক ছেলের মাথায় শয়তানি বুদ্ধি চাপে। আজকে রাতে তারা ডাঙ্ক ফাইট করবে, মানে হোস্টেলের সকলকে পানি দিয়ে গোসল করিয়ে ছাড়বে। সেজন্য সেকশা আনিরুদ্ধকে ডাকে, যিনি আমাদের গল্পের হিরো। এরপর তারা দুজন মিলে এই ফাইজলামিটা শুরু করে। হোস্টেলের সকলেই যখন বুঝে যায় আজকে ডাঙ্ক ফাইট হচ্ছে, তখন সকলেই বাঁচার জন্য এদিক ওদিক দৌড় শুরু করে। কিন্তু কেউই শেষ পর্যন্ত রেহাই পায় না। সবাই একে অপরকে পানি মেরে ভিজিয়ে দিচ্ছিল। এ যেন এক পানি যুদ্ধ। এরপর তারা প্ল্যান করে H3 মানে হোস্টেল নাম্বার 3-এ তারা হামলা করবে। এরপর H3-তে তারা হামলা চালায়। এই কারণে H3 এবং H4 এর মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। তখন দেখতে পাই আনিরুদ্ধ তার হোস্টেল লাইফের কথাগুলো ভাবছিল। এখন তার বয়স হয়ে গেছে। অফিস শেষে বাসায় এসে জানতে পারে তার ছেলে রাঘব ভার্সিটি ভর্তি পরীক্ষায় রেজাল্টের টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কিছুদিন পরেই রেজাল্ট হবে, তাই সে অনেক দুশ্চিন্তায় আছে। যদি চান্স না পায় তাহলে মুখ দেখাবে কি করে। এরপর অনিরুদ্ধ খাবার নিয়ে ছেলের কাছে আসে এবং তাকে রেজাল্ট নিয়ে টেনশন করতে না করে। বাবা ছেলে একদম বন্ধুর মতো সম্পর্ক। পরের দিন অনিরুদ্ধ রাঘবকে তার মায়ের বাসায় পৌঁছে দেয়। আসলে অনিরুদ্ধ ও তার স্ত্রী মায়া দুজনের ডিভোর্স হয়েছে। তারা আলাদা আলাদা থাকে। দুজনের মধ্যে ডিভোর্স হলেও যোগাযোগ রাখত। স্বামী স্ত্রী দুজনেরই দাম্পত্য জীবনে একে অপরের বোঝাপড়া, মনোমালিন্য ইত্যাদি কারণে বিচ্ছেদ হয়েছিল। রাঘব মাকে বলে, আমি কি চান্স পাবো? মায়া বলে, না পেলেও কোনো সমস্যা নেই, এসব নিয়ে প্রেশার নিস না। রাঘব বাবার কাছেই থাকে। মায়ের সাথে রাতে ডিনার করার পর মায়া অনিরুদ্ধের জন্য খাবার পাঠিয়ে দেয়, কারণ তার হাতের রান্না অনিরুদ্ধ অনেক ভালোবাসে। মায়ার হাতের রান্না পেয়ে, খাবার পেয়ে অনিরুদ্ধ অনেক খুশি হয়ে যায়। এরপর অনিরুদ্ধ একটা ড্রিঙ্কসের বোতল বের করে রাঘবকে বলে, তুই চান্স পেয়ে গেলে বাপ বেটা একসাথে এটা দিয়ে সেলিব্রেট করব। কিন্তু রাঘবের ভয় কাজ করত, সে চান্স পাবে তো। পরের দিন রাঘবের ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হয়। সেদিন রাঘব তার বন্ধুর বাসায় চলে যায়। রাঘব রেজাল্ট দেখতে খুব ভয় পাচ্ছিল, কি হবে কি হবে। বন্ধু ইন্টারনেটের রেজাল্ট চেক করে দেখে রাঘবের চান্স হয়নি। তখন রাঘব নিজেই চেক করে দেখে আসলেই তার চান্স হয়নি। রাঘব কান্নায় ভেঙে পড়ে, নিজেকে লুজার মনে হয় তার কাছে। ক্লাসে তার থেকে পিছিয়ে থাকা অনেকেই চান্স পেয়েছে, কিন্তু সে পায়নি। এই মুখ সে কিভাবে দেখাবে? বাবা মায়ের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে সে? বন্ধু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাঘব নিজেকে শান্ত করতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল আমি লুজার, বাবা মায়ের ব্যর্থ সন্তান আমি। এ জীবন বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না, এরকম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। এরপর হঠাৎ করেই সে বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে। বন্ধু কিছু বুঝে ওঠার আগেই সে এই কাণ্ড করে বসে। এর কিছুক্ষণ পর রাঘবের বন্ধু অনিরুদ্ধকে ফোন করে জানায় রাঘব বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়েছে, সে হাসপাতালে। অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসে। বন্ধুর কাছে জানতে পারে সে অনেক আপসেট ছিল রেজাল্ট নিয়ে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে লাফিয়ে পড়ে। রাঘবের এই অবস্থার জন্য মায়া অনিরুদ্ধকে দোষারোপ করতে থাকে, তুমি ছেলের দিকে কোনো খেয়াল রাখোনি, তাকে বোঝার চেষ্টা করনি, তোমার জন্য এসব হয়েছে। কিন্তু অনিরুদ্ধ বলে, আমি কিভাবে জানবো সে এরকম করতে পারে। এরপর রাঘবকে আইসিইউ রুমে নিয়ে যাওয়ার সময় তার চেহারা দেখে মায়া খুবই ভেঙে পড়ে। বাবা মা অনেক কষ্ট পায়। ডাক্তার তাদের জানায় রাঘবের মাথায় অনেক বড় আঘাত লাগার ফলে মস্তিষ্কের অনেক কিছু ড্যামেজ হয়ে গেছে। আপাতত সার্জারি করে রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে। মস্তিষ্কে কালো দাগের মতো ক্ষত রয়ে গেছে। যদি এটা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে মাথার ফোলাভাবটাও বাড়তে থাকবে। রাঘবের অবস্থা আসলে ভালো নেই। আইসিইউতে রাঘবের ট্রিটমেন্ট চলতে থাকে। বাবা মা ছেলের টেনশনে শুধু কান্না করতে থাকে। এরপর একদিন ডাক্তার আবার বাবা মাকে ডেকে বলে, আমি এর থেকে অনেক মুমূর্ষ রোগীকে বাঁচতে দেখেছি, কারণ তারা বাঁচতে চেয়েছিল। কিন্তু আপনাদের ছেলের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আপনাদের ছেলে মনে হয় বাঁচতেই চায় না, বেঁচে থাকার কোনো ইচ্ছাই তার মধ্যে নেই। আর এটা মোটেও কোনো ভালো লক্ষণ নয়। রাঘব মনে করে বাকি জীবন বেঁচে থাকতে হলে লুজার হয়ে বেঁচে থাকতে হবে, তাই সে বাঁচতে চায় না।
এরপর অনিরুদ্ধ বাসা থেকে একটা ডায়েরি বের করে, যেখানে তার কলেজ লাইফের পুরো স্টোরি লেখা আছে এবং ওখানে একটা ছবি ছিল যেখানে লেখা লুজার। রাঘবকে সে তার নিজের জীবনের গল্প শোনাবে যে তোর বাপ কত বড় লুজার ছিল, কিন্তু তবুও সে বেঁচে আছে। এরপর রাঘবের পাশে বসে অনিরুদ্ধ নিজের কলেজ লাইফের গল্প বলতে শুরু করে। ইন্ডিয়ার বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল অনিরুদ্ধ, ভেবেছিল এখানে যারা পড়ে তাদের লাইফ চেঞ্জ হয়ে যায়। অনিরুদ্ধ প্রথম প্রথম কলেজে এসেছে, কলেজের কোনো কিছু সম্পর্কে তার জানা নেই, কোনো কিছু না বুঝে শুনে এইচ4 হোস্টেলে সে উঠে, যদিও তাকে হোস্টেলে ওঠার সময় সতর্ক করা হয়েছিল। এইচ4 হোস্টেলকে লুজার হোস্টেল বলে ডাকা হয়, কারণ এই হোস্টেলে কলেজের সব অকর্মাগুলো থাকে। অনিরুদ্ধ এসব কথার পাত্তা না দিয়ে হোস্টেলে উঠে যায়, আর সেখানেই সেক্সার সাথে তার দেখা হয়। কলেজের সিনিয়র তারা। হোস্টেলে উঠতে না উঠতেই বুঝে যায় কেন এই হোস্টেলকে লুজার বলা হয়। এই হোস্টেলের কোনো কিছুই ঠিক নেই, সিনিয়রদের দ্বারা র্যাগিং এর শিকার হয়। তবে সিনিয়ররা তাদের কখনো টর্চার করতো না, সিনিয়ররা শুধু জুনিয়রদের দ্বারা মজা নিত। এখানে যাদের নাম শুনতে পাই এই নামগুলো হচ্ছে তাদের ছদ্মনাম। যেমন সেক্সার মাথায় সব সময় নেগেটিভ জিনিস, আজে বাজে জিনিস, অশ্লীল জিনিস ঘুরপাক খায়, এর জন্য তার নাম হচ্ছে সেক্সা। গল্প বলতে বলতেই হঠাৎ কম্পিউটারে সিগন্যাল দিতে থাকে। রাঘবের মধ্যে কিছু পরিবর্তন দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তার চলে আসে। ডাক্তার চেক করে অনিরুদ্ধকে জানায় তার হুঁশ ফিরেছে। ডাক্তার বলে, আচ্ছা এই সেক্সাটাকে, অর্থাৎ রাঘব অনিরুদ্ধের কথাগুলো শুনছিল। অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে দেখতে পায় রাঘবের জ্ঞান ফিরেছে। কিছুটা ইমপ্রুভমেন্ট দেখে বাবা মা খুশিতে কেঁদে দেয়। রাঘব তখন বলে, বাবা এই ঘটনা কি সত্যি? বাবা বলে, কোন ঘটনা? রাঘব বলে, লুজার্স। অনিরুদ্ধ বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু মুখের কথায় গল্প কি আর অতটা বিশ্বাসযোগ্য হয়? যেহেতু রাঘবের মধ্যে কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে আর সে বাবার এই গল্প শুনতে আগ্রহী, তাই কথাগুলো বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সে তার কলেজের সব লুজার বন্ধুদের রাঘবের সামনে উপস্থিত করবে। এসব নিয়ে মায়ের সাথে আলোচনা করছিল। এরপর আমরা সেক্সাকে দেখতে পাই, সে লন্ডনে একটা মিটিংয়ে ছিল। ঠিক সেই মুহূর্তে অনিরুদ্ধের ফোন আসে। হঠাৎ অনিরুদ্ধের ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গালাগাল দিতে শুরু করে। সে ভুলেই গিয়েছিল আমি মিটিংয়ে আছি। যখন বুঝতে পারে তখন সে একটু দূরে সরে যায় কথা বলতে। তখন অনিরুদ্ধ সব ঘটনা খুলে বলে। তখন সেক্সার মনটা খারাপ হয়ে যায়। সেক্সা ওই রাতের ফ্লাইটেই ইন্ডিয়ায় ফিরে আসে। হাসপাতালে এসে অনেক বছর পর অনিরুদ্ধ মায়ের সাথে তার দেখা হয়, কিন্তু এরকম একটা দুঃখ সময়ে এভাবে দেখা হবে এটা কখনোই ভাবেনি। এরপর সেক্সা রাঘবের সাথে পরিচয় হয়। সেক্সা তখন হোস্টেল লাইফের পরের ঘটনাগুলো বলতে শুরু করে রাঘবকে। এইচ4 হোস্টেল নোংরামি আর সহ্য করতে না পেরে অনিরুদ্ধ হোস্টেল চেঞ্জ করতে চাচ্ছিল, কিন্তু চাইলেই মন মতো চেঞ্জ করা যায় না, নানান প্রসেসের মধ্যে যেতে হয়। তাই সেক্সা অনিরুদ্ধকে বোঝাচ্ছিল। সেক্সার মাথায় সারাক্ষণ শুধু নেগেটিভ চিন্তা, তাই খুব ফানি স্টাইলে দুঃখ করে বলে, ইঞ্জিনিয়ারিং কলেজে একটাই সমস্যা, এখানে মেয়েরা ভর্তি হয় না, তাই যৌবনের সব রসকস শুকিয়ে যাচ্ছে। আর দু একটা মেয়ে যাও ভর্তি হয় সেগুলোর পেছনে অসংখ্য ছেলে লাইন ধরে বসে আছে, তাই আমরা চান্সই পাই না। এসব বলতে বলতেই কলেজে সুন্দরী এক মেয়ের আবির্ভাব হয়। সে আর কেউ নয়, সে হচ্ছে মায়া। অনিরুদ্ধ সেদিনই মায়াকে প্রথম দেখেছিল। প্রথম দেখাতেই সে ক্রাশ খেয়ে যায়। তার তাকানোর স্টাইল দেখে সেক্সা বলে, মেয়েটার কথা ভুলেও ভাবিস না। অনিরুদ্ধ বলে, কেন? তখন সে বলে, ওই আবার তাকিয়ে দেখ। কলেজে আসতে না আসতেই মায়াকে লাইন মারার জন্য ছেলেরা ঘোরা শুরু করে দিয়েছে। এত ছেলে যদি পেছন পেছন ঘুরে তাহলে সেখানে কি আর তার চান্স হবে? তবুও দূরে দূরে থেকে অনিরুদ্ধ মায়াকে দেখত, তার কাছে যাওয়ার চেষ্টা করত, কিন্তু মায়া কাউকেই পাত্তা দিত না। শুধু দূর থেকে অনিরুদ্ধ ডুবে ডুবে জল খেত। এভাবেই পার হয়ে যায় কিছুদিন। এরপর একদিন হোস্টেলে সেক্সা এবং অ্যাসিড বসে বসে গল্প করছিল। এই অ্যাসিড হচ্ছে আরেক লুজার, সে গালাগাল ছাড়া কথা বলতে পারে না এবং তার গালিগুলো অ্যাসিডের মতো জ্বলে পুড়ে যায়, তাই তার নাম হচ্ছে অ্যাসিড। ঠিক তখন একজন বাবা তার ছেলেকে হোস্টেলে রেখে যায়। ছেলেটার বাবা সেক্সা ও অ্যাসিডকে অনুরোধ করে, আমার ছেলেকে একটু চালাক চতুর বানিয়ে দিও। সে একদম হাবাগোবা, কিছু হলেই শুধু মাম্মি মাম্মি বলে কান্না করে, তাই এই ছেলেটার ছদ্মনাম হচ্ছে মাম্মি। এই মাম্মিকেও রাঘবের কাছে ডেকে আনা হয়। মাম্মি তখন পরের ঘটনাগুলো বলতে থাকে।
মাম্মি প্রতিদিন সিনিয়রদের গালাগাল শুনতে শুনতে আর র্যাগিং খেতে খেতে সোজা হয়ে যাচ্ছিল। সেকশা ও অ্যাসিড মাম্মিকে গার্লস হোস্টেল থেকে এই রাতে মেয়েদের জামাকাপড় নিয়ে আসতে বলে। পেছন থেকে অনিরুদ্ধ বলে, ও খুব সহজ সরল, পারবে না। তখন তারা বলে, তুই তো খুব চালাক তাই না, তোরা দুজনেই যাবি এখন গার্লস হোস্টেল থেকে মেয়েদের কাপড় নিয়ে আসবি, যদি না করিস তাহলে পেছন দিয়ে বোতল ঢুকাবো। দুজনেই পড়ে যায় মাইন্ড কাছে পায়, কিচ্ছু করার নেই, শুনতেই হবে। যারা হোস্টেলে থাকে তারা অবশ্য এসব বিষয়গুলো খুব ভালোভাবে রিয়ালাইজ করতে পারবে। এরপর দুজনে মিলে গার্লস হোস্টেলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। অনিরুদ্ধ খুব বড় বড় কথা বলছিল তখন। ওই সময় মায়া হোস্টেলে ঢুকছিল। অনিরুদ্ধ মায়াকে দেখে তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। এসব লজ্জার কথা সে কি করে বলবে। মায়া বলে, কোনো সমস্যা, এরকম করছো কেন? তখন মাম্মি বলে ফেলে, সিনিয়ররা আমাদেরকে গার্লস হোস্টেল থেকে মেয়েদের কাপড় আনতে বলেছে, যদি না পারি তাহলে আমাদেরকে খুব মারবে, প্লিজ আমাদের এনে দিন, হেল্প করুন। মায়া বলে, এই কথা, এতে ভয় পাওয়ার কি আছে, দাঁড়াও আনছি। মাম্মি মাম্মি বলা ছেলেটাই হয়ে গেল সাহসী, আর অনিরুদ্ধ হয়ে গেল একদম বিড়াল। যাই হোক, এরপর তারা মায়ের কাছ থেকে জামা নিয়ে হোস্টেলে ফিরে এসে সিনিয়রদেরকে দেয়। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক হাসি তামাশা হয়। মাম্মি ছেলেটাও তাদের সাথে মিশতে মিশতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। পরের দিন অনিরুদ্ধ মায়ের জামা ফিরিয়ে দেওয়ার অজুহাতে তার সাথে দেখা করে, আর এটাও বলে, সেদিন আমি কিছুটা ঘাবড়িয়ে গিয়েছিলাম। মায়া বলে, কিন্তু বিষয়টা আমার কাছে খুব কিউট লেগেছে। এভাবেই প্রতিদিন অনিরুদ্ধ এক এক বাহানা নিয়ে মায়ের সাথে দেখা করত, আর বলতো, যদি না করতে পারি তাহলে সিনিয়ররা মারবে। এই যেমন আজকে সিনিয়ররা আমাকে পাঠিয়েছে আপনার সাথে মুভি দেখতে, না দেখতে পারলে তারা আমায় মারবে। মায়াও সিম্পেথি দেখিয়ে তার সাথে যেত। মূলত এভাবেই দুজনের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। অবশ্য মায়া বিষয়টা বুঝতে পেরেছিল, মিথ্যা বাহানায় সে দেখা করতে আসে, কিন্তু অনিরুদ্ধের এই বিষয়টাই মায়ের কাছে খুব ভালো লেগেছিল। একদিন তো অনিরুদ্ধ সিনিয়রদের কাছে ধরাও পড়ে যায়। দুজনের মধ্যে চক্কর চলছে এটা তারা বুঝে ফেলে, তবে সিনিয়ররা তাকে সাপোর্ট করত আর মজা নিত। এভাবেই তাদের সম্পর্ক এগুতে থাকে। সামনে কলেজে জিসি চ্যাম্পিয়নশিপ, মানে কলেজে প্রতি বছর খেলাধুলার একটা প্রতিযোগিতা হয়, আর এই খেলায় সব থেকে এগিয়ে এই স্ত্রী। এই স্ত্রী এর লিডার র্যাগি অনিরুদ্ধ সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে সে খেলাধুলায় বেশ ভালো। তাই পরদিন অনিরুদ্ধকে তাদের হোস্টেলে ডেকে নিয়ে আসে। আর কলেজের সব থেকে সুন্দর পরিপাটি হচ্ছে হোস্টেল এই স্ত্রী। এখানকার সবাই খুব ভালো, এই হোস্টেলে ওঠার ইচ্ছা সবারই। এই স্ত্রী হোস্টেলের পরিবেশ দেখে অনিরুদ্ধ একদম মুগ্ধ হয়ে যায়। আর র্যাগের কাজ হচ্ছে বিভিন্ন হোস্টেলের ভালো ভালো প্লেয়ারদের তাদের হোস্টেলে নিয়ে আসা, যাতে করে তাদের হোস্টেলে খেলাধুলা কিংবা পড়াশোনা সবকিছুতেই যেন এগিয়ে থাকে। অনিরুদ্ধকে অফার করা হয় এই স্ত্রীতে চলে আসার জন্য, কিন্তু অনিরুদ্ধ অনেক চিন্তা ভাবনা করার পর না করে দেয়। কারণ এইচ4-এ থাকতে থাকতে সবাই একটা পরিবারের মতো হয়ে গিয়েছিল, ভালোবাসা জন্মেছে তাদের প্রতি, তাই সে না করে দেয়। তখন র্যাগি বলে, তুইও ডেরিকের মতো একই ভুল করছিস, একদিন ডেরিককেও অফার করা হয়েছিল, আর এখন সে এইচ4-এর সব থেকে বড় লুজার। এরপর আমরা ডেরিককে দেখি, সে হচ্ছে এইচ4-এর বাপ, তার উপর কেউ কথা বলতে পারে না। এইচ4-কে কেন লুজার বলা হয়, তাদের নিয়ে সবাই কেন হাসি ঠাট্টা করে, এই সম্পর্কে অনিরুদ্ধ তার কাছে ভালোভাবে জানতে পারে। গত 15 বছরে জিসি চ্যাম্পিয়নশিপে তারা একবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, তারা প্রতিবারই খুব বাজেভাবে লাস্ট হয়, একদম শেষ হয় তারা। অনিরুদ্ধ বলে, যদি এবার জিসি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে লুজার ট্যাগটা মুছে যাবে আমাদের থেকে, তাই না? ডেরিক বলে, কোনো লাভ হবে না, আমি বছরের পর বছর চেষ্টা করেছি। অনিরুদ্ধ বলে, শেষবারের মতো আমার সাথে একবার ট্রাই করে দেখো। অনিরুদ্ধ তাকে ইন্সপায়ার করে, এবার চ্যাম্পিয়ন হয়ে আমাদের থেকে লুজার ট্যাগটা সরাবো। অনিরুদ্ধের এই কথায় ডেরিক লাস্টবারের মতো চেষ্টা করে দেখতে চায়, তাই এইচ4-এর সবাইকে ডেকে একটা মিটিং করে। ক্যাম্পাসে আমাদের লুজার বলে, এটা খুবই কষ্টকর, এই লুজার ট্যাগ সরানোর জন্য আমাদের এবার জিসি চ্যাম্পিয়ন হয়ে সবাইকে জবাব দিতে হবে। এরপর তারা সবাই খেলাধুলা প্র্যাকটিস শুরু করে দেয়, কিন্তু তাদের খেলাধুলার অবস্থা খুবই বেহাল দশা, মনে হয় তারা জীবনে কখনো খেলাধুলাই করেনি। এর মধ্যে আবার দু একজন কিছু খেলায় পারদর্শী ছিল। মাম্মি ক্যারাম ভালো খেলতো, অন্যজন দাবা ভালো খেলতো, ডেরেক ও অনিরুদ্ধ কিছু খেলা ভালোই খেলতো, কিন্তু এই কয়েকটা খেলোয়াড় দিয়ে তো আর চ্যাম্পিয়ন হওয়া যাবে না।
দলের এই দুর্দশা তাদের খুবই টেনশনে ফেলে দেয়। তাই বিষয়টা নিয়ে অনিরুদ্ধ মায়ের সাথে কথা বলে, কিন্তু মায়া তাকে বলে এগুলো নিয়ে তো সিরিয়াস হওয়ার দরকার নেই, আমরা এখানে পড়তে এসেছি, পড়ে চলে যাব ব্যাস। অনিরুদ্ধ বলে তুমি এর কষ্ট বুঝবে না, কারণ লুজার কথাটা তো আমাদেরকে শুনতে হয়, তুমি কি বুঝবে। এই বলে রাগ করে চলে আসে। সেদিন রাতেই এইচ4 আবার মিটিং বসে। জিসি চ্যাম্পিয়ন হওয়ার আগ্রহ যেন কারোর মধ্যে ওরকম ভাবে দেখা যাচ্ছিল না। তাই তারা একে একে নিজের সাথে প্রতিজ্ঞা করে। মাম্মি বলে জিসি চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত মায়ের সাথে কথা বলবো না। মদখোর বেফটা বলে মদ খাবো না। ডেরিক বলে আমি সিগারেট খাবো না। অ্যাসিড বলে আমি গালাগাল করব না। সেকশা বলে আমি নেগেটিভ কাজ করব না। আর অনিরুদ্ধ বলে চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত মায়ার সাথে কথা বলবো না। মানে যে যেটা ছাড়া থাকতে পারবে না সেই জিনিস নিয়ে প্রত্যেকে প্রতিজ্ঞা করে। এই সংকল্প নিয়ে সবাই যার যার মতো প্রস্তুতি নিতে শুরু করে। পরের দিন ক্লাসে অনিরুদ্ধ মায়াকে এড়িয়ে যায়, কিন্তু মায়া বুঝতে পারে না হঠাৎ কি হলো। বেফটা মদ খেতে না পারায় তার শরীরে খিঁচুনি উঠে যায়, তবুও সে প্রতিজ্ঞা ভঙ্গ করবে না। এই বিষয়টা সকলের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তোলে। কিন্তু জিসি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেই ধরনের প্রস্তুতি দক্ষতা থাকা দরকার সেটা তাদের একদমই নেই। তাই শুধুমাত্র খেলে বিজয় হওয়া যাবে না, তাদেরকে কৌশলী হতে হবে। তাই অনিরুদ্ধ সবাইকে নিয়ে মিটিং ডাকে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেই অ্যাফিলিটি থাকা দরকার সেটা আমাদের নেই, তাই চ্যাম্পিয়ন হতে হলে আমাদেরকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। কিন্তু কি সেই ট্রিক্স? তখন অনিরুদ্ধ বিষয়টা সবাইকে বুঝিয়ে বলে, খেলার সময় আমরা অপোনেন্ট টিমকে নানাভাবে প্রেসারে রাখবো। কথার মাধ্যমে হোক, গালাগালের মাধ্যমে হোক, তাদেরকে এমন প্রেসারে রাখবো যাতে করে তারা ভয় পেয়ে যায়। সেটার একটা পরীক্ষামূলক টেস্ট করে দেখে। ক্যারাম খেলার সময় অপোনেন্ট প্লেয়ারকে উত্তেজিতভাবে কথা বলে তার মনোবল দুর্বল করে দেয়। গুটি টোকা দেওয়ার সময় সেই স্ট্রাইকই গুটি পর্যন্ত নিতে পারে না। আইডিয়াটা ভীষণ কাজের, তাই তারা পদক্ষেপ নিতে শুরু করে। যেহেতু অ্যাসিডের গালাগাল খুব মারাত্মক লেভেলের, তাই তাকে কিছু স্লোগান লিখতে বলে, যেগুলো খেলার সময় স্লোগান দিয়ে বিপরীত টিমকে একদম ভয় ধরিয়ে দিবে, তাদেরকে কাঁপিয়ে দেবে। সেই মোতাবেক অ্যাসিড কিছু মারাত্মক লেভেলের স্লোগান লিখে ফেলে, যেগুলো শুনলে একদম জ্বলে পুড়ে যাবে। এরপর জিসি চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়ে যায়। এইচ4 অন্যান্য হোস্টেলের সাথে খেলতে শুরু করে। তখন গ্যালারি থেকে এসির স্লোগান ধরতো, আক্রমণাত্মক কথা বলতো বিপরীত টিমকে লক্ষ্য করে। তাদের ব্যঙ্গাত্মকমূলক স্লোগান শুনে বিপরীত টিমের প্লেয়ার খেলা থেকে মনোযোগ চলে যেত, তাই খেলায় খারাপ করত, আর এইচ4 খেলায় ভালো করত। তাদের এই ট্রিক্স দারুণভাবে কাজে লেগে যায়। তাদের এমন সফলতায় ভালো খেলতে পারায় মায়া অনিরুদ্ধকে কংগ্রেস জানাতে আসলে অনিরুদ্ধ ইগনোর করে চলে যেত, কারণ নিজের সাথে সে প্রতিজ্ঞা করেছে চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত কথা বলবে না। বিষয়টা সেকশা বুঝতে পেরে মায়াকে সব খুলে বলে। তারা প্রত্যেকেই নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, আর এটাও বলে অনিরুদ্ধ তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। কথাটা শুনে মায়া খুশি হয়, কারণ সেও তো অনিরুদ্ধকে ভীষণ ভালোবাসে। এরপর মায়া অনিরুদ্ধের সাথে দেখা করত, কথা বলতো, কিন্তু অনিরুদ্ধ কোনো কথা না বললেও মায়া খুশি ছিল। কোনো কথা না বলেও তারা একে অপরকে বুঝতে পারত। গল্প চলে আসে বর্তমানে। মাম্মি মায়ার কাছে জানতে চায় অনিরুদ্ধের সাথে বিচ্ছেদের কারণটা, ভুলটা কার ছিল জানতে চাচ্ছিল। আর সেকশা অনিরুদ্ধের কাছে। অনিরুদ্ধ বলে হয়তো দোষটা আমারই, তাকে যখন সরি বলা উচিত ছিল আমি সেটা বলিনি। অপরদিকে মায়াও বলে হয়তো ভুলটা আমারই, তাকে যখন ইটস ওকে বলে জড়িয়ে ধরা উচিত ছিল সেটা আমি করিনি। বোঝা যায় দুজনের কিছু ভুল ভ্রান্তির কারণে আলাদা হলেও ভালোবাসাটা রয়ে গেছে। গল্প আবার অতীতে চলে যায়। জিসি চ্যাম্পিয়নশিপে নানা ট্রিক্স কৌশল অবলম্বন করে পয়েন্ট তালিকার অনেক আগে চলে যায়। তবে কিছু খেলা তাদের নিজের দক্ষতায় জিততে হয়েছিল, যেমন দাবা, কেরাম, দৌড় প্রতিযোগিতা। এই প্রথমবারের মতো এইচ4 চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগিয়েছিল সবার মধ্যে। পুরো কলেজে তারা এবার তাক লাগিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন হতে পারলেই তাদের কেউ লুজার বলার সাহস পাবে না। জিসি চ্যাম্পিয়নশিপের আর মাত্র একদিন বাকি আছে, তাই সবাই মিলে আবার মিটিং করে। এতদিন তারা নানা ট্রিক্স খাটিয়ে এ পর্যন্ত এসেছে। কালকেই শেষ দিন, আর মাত্র 3টা ম্যাচ বাকি আছে। আর এই 3টা ম্যাচই হচ্ছে এইচ3 সাথে। এইচ3 আমাদের থেকে 5 পয়েন্ট এগিয়ে আছে। কালকে এইচ3 সাথে 3টা ম্যাচ জিতলে আমাদের হবে 75 পয়েন্ট, আর ওদের হবে 74 পয়েন্ট। এর মধ্যে আমরা যদি একটা ম্যাচও হেরে যাই তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না। চ্যাম্পিয়ন হতে হলে 3টা ম্যাচে জিততে হবে।
কিন্তু তাদের সাথে 3 ম্যাচ জেতা অনেক কঠিন হয়ে যাবে। দাবা এবং দৌড় প্রতিযোগিতা সামলে নেওয়া যাবে, কিন্তু বাস্কেটবল তারা খুব ভালো খেলে, তাদের হারানো সহজ হবে না। তাই অনিরুদ্ধ অনেক টেনশনে ছিল। গল্প বর্তমানে চলে আসে। রাঘব তাদের গল্পের পুরোটা শুনতে চায়, কিন্তু তারা বলে বাকি গল্পটুকু কাল শোনাবো, আজ এ পর্যন্তই থাক। ডাক্তার অনিরুদ্ধ ও মায়াকে জানায় রাঘবের মাথার ফোলা ভাবটা বেড়ে চলেছে। এই অবস্থায় কালকে সকালের মধ্যে সার্জারি করতে হবে, তাছাড়া আর কোনো অপশন নেই। এসব শুনে বাবা মা অনেক কষ্ট পায় এবং এই ঘটনার জন্য অনিরুদ্ধ নিজেকেই দায়ী করতে থাকে। আমার জন্য এমনটা হয়েছে, আর কান্নায় সে ভেঙে পড়ে। কিন্তু বন্ধুরা তাকে সান্ত্বনা দেয়। অনিরুদ্ধ তখন বলে, ওই যে বোতলটা দেখছিস, রাঘবকে বলেছিলাম তুই সিলেক্ট হয়ে গেলে বাপ বেটা দুজন একসাথে বসে সেলিব্রেট করব। কিন্তু ওকে তো আমি এটা বলিনি, যদি সিলেক্ট না হোস তাহলে কি করব, সেই প্রস্তুতি ছিল না তো ওর। ওকে বোঝানো উচিত ছিল সিলেক্ট না হলেও কি করা যায়। 10 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেখান থেকে সিলেক্ট হয় 10,000, আর বাকিরা জানেই না সিলেক্ট না হলে কি করবে। কারণ আমরা বাবা মা তাদের এসব বলিই না। আমরা সবাই চাই সন্তানরা জিতুক জিতুক, কিন্তু হেরে গেলে কি করতে হবে সেটা তো বলি না। তারা হেরে গিয়ে নিজেকে ব্যর্থ মনে করে, তাই তারা এরকম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে বসে। আরে ভাই, যত যাই কিছু হোক, আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি রাঘবের ইঞ্জিনিয়ারিং কলেজের একটা সিট চাও নাকি তাকে আবার সুস্থভাবে দেখতে চাও, আমি তো আমার ছেলেটাকে সুস্থভাবেই দেখতে চাইবো, তাই না? এসব শুনে সবাই ইমোশনাল হয়ে যায়। তখন মাম্মি সঙ্গে সঙ্গে তার ছেলেকে ফোন করে বলে, বাবা তোকে বলেছিলাম A+ পেলে তোকে বাইক কিনে দেব, কিন্তু সত্যি কথা কি জানিস, তুই যদি নাও পাস তবুও তোকে আমি বাইক কিনে দেব। মায়া নিজের ইমোশন আর ধরে রাখতে পারে না, অনিরুদ্ধকে বলে, আমি সরি, তুমি অনেক ভালো একজন বাবা, আমি ভুল ছিলাম। অনিরুদ্ধ বলে, চেষ্টা করলে হয়তো আমিও একজন ভালো স্বামী হতে পারতাম, আমিও সরি। তখন মায়া অনিরুদ্ধকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মানে তারা দুজন সবকিছু ভুললে মিল হয়ে যায়। এরপর হঠাৎ রাঘবের খিঁচুনি উঠে, অবস্থা তার খারাপের দিকে। ডাক্তার সঙ্গে সঙ্গে বাবা মাকে জানায় দ্রুত অপারেশন করতে হবে, তাকে এখনই সার্জারি করতে হবে। অনিরুদ্ধ বলে, সার্জারির আর কতক্ষণ সময় বাকি আছে? ডাক্তার বলে, অপারেশন থিয়েটার রুম প্রস্তুত করতে আর 15 মিনিট সময় লাগবে। অনিরুদ্ধ এই সময়টুকু ডাক্তারের কাছ থেকে চেয়ে নেয়। সার্জারির পর রাঘবের কি না কি হয় বলা যায় না, তাই বাকি গল্পটুকু অনিরুদ্ধ তাকে শোনাতে চায় এই লুজারদের শেষ পরিণতি কি হয়েছিল। কারণ রাঘব বাকি গল্পটুকু শুনতে চেয়েছিল। এই গল্প তার মনের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছিল। এরপর তাদের গল্পের শেষটা রাঘবকে শোনায়। H4 যে নানা কৌশল অবলম্বন করে শেষ পর্যন্ত এসেছে, এটা এই স্ত্রীরা বুঝে যায়। তাই এর বিপরীতে সে একটা শয়তানি বুদ্ধি পাকায়। আগামীকাল জিসি চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ড, আজই ডিসাইড হয়ে যাবে কে চ্যাম্পিয়ন হবে। দৌড় কম্পিটিশন শুরুর আগে এই স্ত্রীর টিমের একজন ইচ্ছাকৃতভাবে ডেরিকের পায়ে পাড়া দেয়। বুটে লেগে থাকা শুল ডেরিকের পায়ে গেঁথে যায়। তারা বলে ইচ্ছে করে করেনি, সরি ভাই সরি ভাই। ডেরিকের পা অনেকটা কেটে যায়, ভালোভাবে দৌড়াতে পারবে কিনা সেটা নিয়ে সংশয়। এদিকে অনিরুদ্ধ বাস্কেটবল খেলার জন্য লড়তে যাচ্ছে, অন্যদিকে বেফটা দাবা খেলছিল। তিনটিতেই যদি জিততে পারে তাহলে তারা চ্যাম্পিয়ন হতে পারবে, আর না হলে এই স্ত্রী চ্যাম্পিয়ন হয়ে যাবে। লুজার ট্যাগ সরানোর জন্য তাদের চ্যাম্পিয়ন হতেই হবে, এই মনোবল নিয়ে যার যার জায়গা থেকে লড়ে যাচ্ছিল। টান টান উত্তেজনায় খেলা চলছিল। দাবা খেলায় বেফটা জিতে যায়, মানে H4 জিতে যায়। বাকি রইল আরো 2 ম্যাচ। ডেরিক পায়ে ব্যথা নিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করে। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস আর লুজার বলে অপমান করার জেদ মনের মধ্য নিয়ে দৌড়াতে শুরু করে। সবাইকে চমকে দিয়ে ডেরিক দৌড়ে ফাস্ট হয়ে যায়। H4 সেকেন্ড ম্যাচও জিতে যায়। এখন বাকি রইল বাস্কেটবল। বাস্কেটবল H3 ভালো খেলছিল, তারা পয়েন্টে এগিয়ে। শ্বাসরুদ্ধকর ম্যাচ চলছিল, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছিল না। তাদের সাথে তাল মিলিয়ে H4ও ভালো খেলছিল, কিন্তু পয়েন্টে H4 কিছুটা পিছিয়ে রয়েছে। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে তাদের চ্যাম্পিয়ন হওয়া। খেলা একদম শেষ পর্যায়ে, H3 2 পয়েন্ট এগিয়ে। সময় বাকি আছে মাত্র 6 সেকেন্ড। ডেরিক অনিরুদ্ধকে ইঙ্গিতে বুঝিয়ে দেয় 2 ম্যাচ জিতে গেছি, এখন তোর উপর নির্ভর করছে। 6 সেকেন্ডের মধ্যেই পয়েন্ট টপকাতে হবে। তারা একটা মাত্র চান্সই পাবে, অনিরুদ্ধকে সেই চান্সটা কাজে লাগাতে হবে। অনিরুদ্ধকে বল পাস করা হয়।
আনিরুদ্ধ খুব দক্ষতার সাথে গোল পোস্টে বল থ্রু করে। গোলটা হয়ে গেলেই তারা জিতে যাবে। গ্যালারিতে থাকা সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। বলটা গোল পোস্টে পড়ার পরও দুর্ভাগ্যবশত একটুর জন্য গোল হয় না, বলটা বাইরে পড়ে যায় আর টাইম আউট। ম্যাচটা H4 হেরে যায় আর H3 চ্যাম্পিয়ন হয়ে যায়। হেরে গিয়ে H4 এর সবাই ভীষণ কষ্ট পায়। তারা চেষ্টার ত্রুটি রাখেনি, জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছিল তারা, কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। গল্প বর্তমানে চলে আসে। রাঘব সবকিছু শোনার পর বলে, তোমরা এত চেষ্টা করার পরও হেরে গেলে, তখন নিশ্চয়ই তোমাদের মরে যেতে ইচ্ছে করছিল, তাই না? অনিরুদ্ধ বলে, না, একদমই না। ওখানে উপস্থিত থাকা সকলেই বলে একদম না। তখন রাঘব খুব আশ্চর্য হয়, কারণ ওই দিনের পর থেকে তারা আর লুজারই ছিল না, তাদেরকে কেউ লুজার বলতো না। সেদিন হেরে যাওয়ার পর হতাশা নিয়ে যখন চলে যাচ্ছিল, তখন চ্যাম্পিয়ন টিমের র্যাগি তাদের ডাক দেয়। কি বলে ডাক দেয় জানেন? হেই চ্যাম্প। কারণ তারা অনেক ভালো খেলেছে। যেই দল প্রতিবারই লাস্ট হয়েছে সেই দল তাদের চেষ্টায় আজ চূড়ান্ত পর্যায়ে এসেছিল রানার্স আপ দল দ্বারা। এটা অনেক বড় অর্জন। তাদের এমন চেষ্টার জন্য, এমন সফলতার জন্য সবাই তাদেরকে হাততালি দিতে থাকে। তাদের চেষ্টাকে সবাই সাধুবাদ জানায়। গ্যালারিতে থাকা সকল দর্শক তাদেরকে হাততালি দেয়। আসলে চেষ্টা করলেই যে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে এমন কোনো কথা নেই। মূল বিষয় হচ্ছে তোমার চেষ্টাটা, তুমি চেষ্টা করেছো কিনা, পরিশ্রম করেছো কিনা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। সেই দিনের পর থেকে H4 এর লুজার ট্যাগ মুছে গিয়েছিল। H4 কে আর কখনোই লুজার বলতো না। তাই অনিরুদ্ধ রাঘবকে বলে, বাবা, তোমার রেজাল্ট কখনো এটা নির্ধারণ করে না তুমি লুজার কিনা। তোমার চেষ্টাটাই সব থেকে বড় কথা। আর তুমি তো অনেক চেষ্টা করেছো, পরিশ্রম করেছো, এটাই তো সব থেকে বড় কথা। ডাক্তার এসে তখন বলে, ওকে এখনই অপারেশন রুমে নিয়ে যেতে হবে। তখন অনিরুদ্ধ ছেলেকে বলে, যা বেটা, বাঁচতে হলে লুজারের মতো নয়, যোদ্ধার মতো বাঁচতে হবে, যোদ্ধা হয়ে ফিরে আয়। এরপর তাকে সাকসেসফুলি অপারেশন করা হয়। ঠিক 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। আর রাঘবকে বলতে শোনা যায়, জীবনে গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকলে সেটা নিজের জীবন। কিন্তু আমরা হার জিতের চিন্তায় এতটাই মগ্ন থাকি যে নিজের সুন্দর জীবনকে উপভোগ করতে ভুলেই যাই। রাঘব আজ নতুন কোনো কলেজে ভর্তি হয়েছে। জীবনটাকে সে নতুন করে শুরু করেছে। আর এখন সে অনেক হ্যাপি। আর তার এই সুন্দর জীবনে বাবা মা পাশে আছে। বাবা মা সহ সবাই তাকে আগামী দিনের পথ চলাকে অভিনন্দন জানায়। গল্পটা এখানেই শেষ হয়। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটাই এরকম যে সবাই মানুষের সফলতাকে বাহবা জানায়, কিন্তু কেউ কখনো এটা দেখার চেষ্টাই করে না যে তুমি কতটা চেষ্টা করেছিলে। তাই মানুষ কি বললো সেই কথায় কান না দিয়ে তুমি তোমার চেষ্টাটাকে মূল্যায়ন করো এবং জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। এক পথ বন্ধ হলে হাজারটা পথ খোলা আছে। শিবচর মুভির গল্প আমাদের শেখায়, হারলেও তুমি হিরো যদি লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যাও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।